তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া গ্রামের সম্মানিত এলাকাবাসী, আমার দলীয় নেতা, যুবদলের সেক্রেটারি, আমার সাথে আগত ভেড়ামারা থেকে এসেছেন যুবদলের জয়েন্ট কনভেনার, স্বেচ্ছাসেবকের দলের জয়েন্ট কনভেনার এবং এখানে উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সন্তান, আপনাদের বোন। আমার বাড়ি ভেড়ামারা 2 নম্বর ওয়ার্ডে, পৌরসভায়। আমার দাদারা 5 ভাই, এখানেই তাদের বসবাস। এবং এই মিরপুরে আমার নানারা 6 ভাই, সাহেবনগর, তাদের অবস্থানও মিরপুরে। তা আমার প্রত্যেকটা ইউনিয়নে প্রচুর আত্মীয় স্বজন এবং দলীয় নেতাকর্মী। তাই আমি আপনাদের উদ্দেশ্যে আজকে এখানে এসেছি, যদিও নেতা হিসাবে। আপনারা জানেন আমি আপনাদের মেয়ে এবং সন্তান হিসেবে আপনাদের কাছে এসেছি। আমার রাজনীতির শুরুটা ঢাকাতে। আমি 92 সাল থেকে এই দলে আমি রাজনীতি করি, উপনির্বাচন থেকে, এবং আজ অবধি একইভাবে এই দলের সাথে আছি। একেবারে তৃণমূলের শিখর থেকে আমি আমার পরিশ্রম দিয়ে আজকে আমি যে পদের অধিকারী, আমি যা অর্জন করেছি একান্তই আমার পরিশ্রম, আমার ঘামের ঘাম দিয়ে। এই রাজনীতির জগতে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি কারো রাজনীতি পরিবারের কোনো উত্তরাধিকারীও না। আমি একজন তৃণমূলের কর্মী, বিএনপির। সেই কর্মী থেকে আমি গড়ে উঠে আজকে নেতা হয়েছি। তাই আমি আপনাদের কাছে আসছি। বহুদিন রাজনীতি করেছি। 2015 সাল থেকে এখানে আমাকে লিখিত দায়িত্ব দেওয়া হয়েছে দল থেকে, ভেড়ামারা মিরপুরের দায়িত্ব। আমি আমার মতো ছেলে পেলে বের করে নির্বিঘ্নে কাজ করে গেছি। কোনোদিনও দলের মধ্যে কোনো বিভাজন করি নাই এবং দলকে সুসংগঠিত করার জন্য, দলকে শক্তিশালী করার জন্য আমি আমার মতো নতুন মানুষ, পদহীন ছেলে পেলে নিয়ে আমি রাজনীতি করেছি, যাদের কোনো পদ ছিল না। তাই আজকে আমি মনোনয়ন প্রত্যাশী। আপনারা সবাই অবগত হয়েছেন ইতিমধ্যে 5% নারীকে মনোনয়ন দেওয়া হবে। 5% মানে 15 জন। এই 15 জন মেয়েকে সাধারণ আসনে মনোনয়ন দেওয়া হবে। এই খুলনা ডিভিশনে আমি বিগত আন্দোলন সংগ্রামে যেভাবে কাজ করেছি, হয়তো আপনারা এখানে অনেকেই জানেন না, আবার যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তারা সবাই জানেন। আমি শুধু ভেড়ামারা মিরপুরে নয়, কুষ্টিয়ার দায়িত্ব পালন করেছি। যখন আমাদের কুষ্টিয়ার প্রেসিডেন্ট সেক্রেটারি জেলে ছিল, তখন দল আমাকে সেই জেলায় দায়িত্ব দিয়েছে, সেটা পালন করেছি। খুলনায় আমি বিভাগীয় প্রোগ্রামে গেছি, যশোরে গেছি, ঢাকায় মহাসমাবেশে আমি নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছি, রাজশাহীতে তারুণ্যের সমাবেশে আমি নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছি। সারা বাংলাদেশ ব্যাপী আমি আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিলাম। তাই আমি আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, আপনারা সবাই জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31টা দফা ঘোষণা করেছেন। আপনারা কি জানেন? সবাই জানেন? এই 31 দফার লিফলেট সবাই পেয়েছেন? আপনারা পেয়েছেন? এই দফাগুলো আপনারা একটু ভালো করে পড়বেন এবং বুঝবেন, বুঝতে চেষ্টা করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে বলছে নতুন বাংলাদেশ গড়বে, সেই নতুন বাংলাদেশের ফর্মুলা কিন্তু এই 31 দফা। এই 31 দফা হচ্ছে সাধারণ মানুষের জন্য। প্রতিটা সেক্টরের
31 দফার মানুষ এখানে সুযোগ সুবিধা ভোগ করবে। সেই জন্যই আপনাদের প্রত্যেককে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা 31 দফাটা ভালো করে পড়বেন এবং বুঝবেন। আমি 4-5টা দফা নিয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলবো। এখানে যেমন আমাদের দেশে 17 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল, স্বৈরাচার ছিল, তখন কি মিডিয়া আমাদের পক্ষে একটা কথা বলতে পেরেছে? কোন মিডিয়াকে আমাদের পক্ষে কোনোদিন কোনো কথা তুলে ধরেছে? ধরে নাই। তার মানে কি? মিডিয়াকে গলা টিপে রেখেছিল। কেউ কিছু বললেই ওই মিডিয়ার লোককে গুম করা হতো, তাকে মেরে হাত পা ভেঙে দেওয়া হতো, তাকে মেরে ফেলাও হতো। হ্যাঁ, এইটা না যায় না ঘর, ঠিকই বলেছেন। এই অবস্থা ছিল। দেশের অবক্ষয় প্রাপ্ত প্রচার মাধ্যমের যে সততা, স্বাধীনতা, নিরপেক্ষতা, এইটা যদি আমাদের দল ক্ষমতায় আসে, তাহলে এইটা মিডিয়াকে আমরা স্বাধীনতা দেব। ভুল ত্রুটি মানুষের থাকবেই, সেটা যেন সংবাদ মাধ্যম, মিডিয়া তুলে ধরতে পারে। যে কাজ করবে তার ভুল হবে, সেই ভুলগুলো তুলে ধরলে যে কাজ করছে, যার ভুল হচ্ছে, সে সেটাকে সংশোধন করবে। এটাই হচ্ছে মিডিয়ার যে একটা প্রচারণা, এটা দেশের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা। কিন্তু বিগত সরকারের আমলে সেটা করতে পারে নাই। আইসিটি অ্যাক্ট একটা আইন করেছিল, আপনারা জানেন। এই যে মিডিয়া কেন কাজ করতে পারে নাই, এই যে আইসিটি অ্যাক্ট, যেটা একটা বিশেষ আইন করেছিল, প্রয়োজনীয় সংশোধন ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 বাতিল করা হবে। আমাদের সরকার যদি আসে, তাহলে এই সরকার যে আইন করে গিয়েছিল, যখন তখন যে কোনো অছিলাই যাকে তাকে তুলে নিয়ে যাওয়া সরকারের ইচ্ছা মতো, সেটা বাতিল করা হবে। আইসিটি 2006 এবং 2018 এই আইসিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 বাতিল করা হবে। সকল সাংবাদিক নির্যাতন, হত্যাকাণ্ডের বিচার দ্রুত করা হবে। এটা আমাদের সরকার যদি আসে, যে সমস্ত সাংবাদিক গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের বিচার করা হবে এবং দ্রুত বিচার করা হবে। দুর্নীতি প্রতিরোধ, দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। আপোষহীন মানসিকতায় দুর্নীতি প্রতিরোধ সর্বাত্মক কার্যকর এবং দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে। বিগত 1.5 শতক মানে কত? 16 বছর, 15 বছর ব্যাপী সংগঠিত প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সকল প্রকার দুর্নীতি, বিদেশের অর্থ প্রচারের অনুসন্ধানী শ্বেতপত্র প্রকাশ করা। যারা টাকা পাচার করেছে এই দেশ থেকে, আমাদের দেশটাকে যারা শূন্য করে ফেলছে, ব্যাংকটাকে শূন্য করে ফেলছে, তাদেরকে যে বিদেশের টাকা পাচার করেছে, তাদের বিরুদ্ধেও আমাদের সরকার ক্ষমতায় আসলে এগুলো আমরা ফিরায় আনবো বা তাদের বিচার হবে। আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে। সম্পদ পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি দমন আইন প্রয়োজনীয় সংস্কার পাশাপাশি পদ্ধতিগত নিশ্চিত করা হবে। সংবিধান অনুযায়ী ন্যায়পাল, এই যে ন্যায়পালই হচ্ছে সকল দুর্নীতি কিভাবে বের করবে, ধরবে, বিচারের আওতায় আনবে, এই কাজটা কে করবে? এই ন্যায়পাল। এই ন্যায়পালই এই কাজ করবে। অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন হচ্ছে মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্র হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের আলোকে রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার সুফল সুষম বন্টনের মাধ্যমে ধনী দরিদ্রের যে বৈষম্য, সেটাকে দূরীকরণ করতে হবে। যে টাকা চুরি করছে, যে একভাবে টাকা চুরি করে গেছে হাজার হাজার কোটি টাকা, আর যে গরিব হয়েছে সে একেবারে মিশে গেছে এই দুর্নীতির কারণে। কারণ একটা ছেলেকে লেখাপড়া শিখাইছে, সেই ছেলে চাকরি করতে গেছে, তাকে আবার 15 লাখ টাকা দিয়ে চাকরি নিতে হয়েছে। 15 লাখ টাকা দিয়ে যখন চাকরি নিতে গেছে, ওই ছেলের বাপের জমি বেচতে হয়েছে।
নাই বাড়ি বেচতে হয়েছে, বেচে তারপরে সেই ছেলের চাকরি নিতে হয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ বা এই অর্থনীতি যে পাচার হয়েছে, অর্থনীতি যে এভাবে ধনী ধনী হয়েছে, দরিদ্র দরিদ্র হয়েছে, এইটা বৈষম্য অর্থনৈতিক প্রবৃত্তির সুষম বন্টনের মাধ্যমে ধনীদের যে বৈষম্য দূরীকরণ করা হবে। অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিশিষ্ট অর্থনীতিবিদ, অভিজ্ঞ ব্যাংকার, পুঁজিবাজার ও বিনিয়োগ বিশেষজ্ঞ, কর্পোরেট প্রতিষ্ঠান সময় প্রতিনিধি, অর্থ প্রশাসনে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে অর্থনৈতিক সংস্কার কমিটি গঠন করা হবে। এখানে এই অর্থনৈতিক সংস্কার কমিটি, যেগুলো আগে যার যেরকম ইচ্ছা ডলার কিনে বিজয় পাচার করতো, যার যেরকম ইচ্ছা টাকা পাচার করতো, এখন একটা তার বিরুদ্ধে একটা অর্থনৈতিক কমিটি গঠন করা হবে। আমাদের সরকার ক্ষমতায় গেলে আমরা যদি ধানের শীষকে পাস করে ক্ষমতায় বসাতে পারি, তাহলে এখানে বলছে প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখবে। আগে কি হতো? আগে আমাদের দেশের মানুষের আস্থা ছিল বাহিনীর উপরে, আর্মির উপরে, তাই না? দেশকে রক্ষা করার জন্য, দেশের ভালো কিছু করার জন্য আর্মি যথেষ্ট ছিল। এই ফ্যাসিস্ট সরকার এসে প্রথমে কি করছে? আর্মিকে ধ্বংস করে নাই? 57 জন আর্মিকে মেরে ফেলে নাই বিডিআরে? সে এসে প্রথমে আর্মির কোমর ভেঙে দিয়েছে। এই যে চৌখস অফিসার মেরে ফেলেছে, এইগুলো হচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রগুলি দেশকে, দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার জন্য তারা এই কাজটা করছে। শক্তিশালী, উপযোগী, সুসংগঠিত, সর্বোচ্চ প্রতিষ্ঠিতভাবে গড়ে তোলা হবে, যাতে বাংলাদেশ দেশপ্রেমের মধ্যে উজ্জীবিত হয়ে এই বাহিনী আবার নতুন করে শক্তিশালী হয়, শক্তিশালীভাবে কাজ করতে পারে, দেশের সার্বভৌমত্বকে তারা রক্ষা করতে পারে। সে আমাদের সরকার ক্ষমতা আসলে সেই ব্যবস্থা করবে। তারপরে বলছে শহীদ মুক্তিযোদ্ধা যারা দেশ স্বাধীন করে গেছে, এই রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হবে। তারা প্রত্যেকেই, যাদের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে, প্রত্যেকের রাষ্ট্রীয় মর্যাদা এবং বলছে যে স্বীকৃতি প্রদান করা হবে। এই সরকার যা করে গেছে, দেখা যাচ্ছে স্বাধীনতার সময় 10 বছর বয়স, 8 বছর বয়স তাদের মুক্তিযোদ্ধা বানাই হয়ে গেছে, ভুয়া মুক্তিযুদ্ধ। এইগুলো এখন আবার আমাদের সরকার এসে সংস্করণ করবে। এই সংস্কার করে প্রকৃত যারা মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে এবং স্বীকৃতি দেওয়া হবে, সেটা বলছে। আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা। এই যে আজকাল দেখেন আপনাদের ছেলেমেয়েরা ঘরে আছে যারা লেখাপড়া করে, তারা কিন্তু আমরা যেমন ছোটবেলায় খেলতে যেতাম, আমরা ছোটবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম, বই পড়তাম, এসব এখন কিন্তু এগুলো নাই। সব মোবাইল নিয়ে ঘরে ঘরে বসে থাকে ছেলেরা। এই যে যুবক যুবতীরা সব মোবাইলের মধ্যে ঢুকে আছে। তাহলে এই যুব সমাজকে চিন্তা, আকাঙ্ক্ষা, ক্ষমতার বিবেচনায় একটি আধুনিক যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা করতে হবে। এই যুব উন্নয়ন নীতিমালা কি প্রণয়ন করা হবে? বেকারত্ব দূর, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানামুখী বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা, আমাদের কর্মক্ষেত্র, কর্মক্ষম যুব জনশক্তির বিশাল ভান্ডারের জনসংখ্যাকে পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বাস্থ্য, শিক্ষা এবং পুষ্টির প্রতি প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে। দরকার হলে সরকার বাজেট, আলাদা বাজেট দিয়ে এই যুব সমাজকে কিভাবে রক্ষা করা যাবে, বিভিন্ন ক্লাব, বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন যুব কল্যাণ সমিতি, এগুলো করে এদেরকে মোবাইল থেকে বের করতে হবে, বের করে এদেরকে কাজ শেখাতে হবে, এদেরকে ট্রেনিং দিতে হবে এবং ওই ট্রেনিং এর গেলে তারা ডেইলি 100 টাকা 200 টাকা পাবে। তখন তারা আর মোবাইলে না থেকে তারা এগুলো করবে। এই উদ্যোগ আমাদের সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যুব সমাজকে রক্ষা করার জন্য। এরপরে দেখেন নারীর মর্যাদা। আপনাদের প্রত্যেকটা পরিবারে মা আছে, ফ্যামিলির যে কর্তা, সেই মহিলা একটি করে ফ্যামিলি কার্ড পাবে। এই যে একটা নারী একটা ফ্যামিলিতে একটা ফ্যামিলি কার্ড পাবে, এই কার্ডের বিনিময়ে সে অনেক সুযোগ সুবিধা পাবে। জাতীয় সংসদ সহ জনপ্রতিনিধি নির্বাচনের মনোনয়নে
উন্নয়নের ক্ষেত্রে ক্রমবর্ধমান হারে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে এবং পরিবারের সমাজ ও কর্মক্ষেত্রে নারীর মত প্রকাশ প্রাপ্য। আপনারা যেমন এখন কোনো কাজ করতে গেলে, সিদ্ধান্ত নিতে গেলে বলেন মহিলারা কি বোঝে, মহিলাদের সিদ্ধান্তের দরকার নাই। যখন এই মহিলা যখন একটা ফ্যামিলি কার্ড পাবে এবং ওই কার্ডে যে ধরনের সুযোগ সুবিধা পাবে, তখন কিন্তু আপনারা এটা আর বলবেন না। তখন বলবো ওকে ডাক দাও, ওই বাড়ির কর্তৃকে আগে ডাকো, সামনে আসুক, বসুক, ও কি বলে আমরা শুনি। তখন তার সিদ্ধান্ত গ্রহণের একটা এখানে বিরাট ক্ষমতায়ন। এই যে সিদ্ধান্ত গ্রহণে তখন ওই নারীকে ডাকা হচ্ছে, তখন আপনার সংসার আরো সমৃদ্ধ হবে, সুখী হবে। এরপরে সবার জন্য স্বাস্থ্য নীতি। এই যে আমাদের দেশে দরিদ্র মানুষরা বিশেষ করে যখন অসুস্থ হয়, অনেক ছেলেমেয়েরা সামর্থ্য না থাকার কারণে বাবা মাকে দেখতে পারে না, আবার অনেকেই সামর্থ্য থাকলেও বউয়ের কারণে দেখতে পারে না, আবার অনেকেই যে সামর্থ্য নাই বাবা মাকে দেখতে চায় কিন্তু হয়ে ওঠে না। এই জন্যই স্বাস্থ্য নীতি আমাদের প্রত্যেকটা ইউনিয়নে একটি করে স্বাস্থ্য কমপ্লেক্স করা হবে, যেখানে ফ্রি ট্রিটমেন্ট, কারণ টাকা লাগবে না, তারা ফ্রি চিকিৎসা পাবে, ওষুধ পাবে এবং সেখানে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান একদম সবকিছু দিয়ে সেই স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করা হবে। এই আধুনিকায়ন করা হবে যাতে প্রতিটা মানুষ, বাচ্চা বা বৃদ্ধ বা মধ্যবয়সী সবাই যেন চিকিৎসা পেতে পারে। সেই কারণে স্বাস্থ্য কমপ্লেক্স গুলোকে আধুনিকায়ন করা হবে আমাদের সরকার ক্ষমতায় আসলে। সবার জন্য স্বাস্থ্য, তখন সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য সুন্দর সুখী জীবন জন্য আমরা এগুলো করব। কৃষকের উৎপাদন, করলাম, আজান হচ্ছে, সকলেই নামাজ পড়বেন। ওকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের লোক এই পাশেই থাকে, কেন স্থানীয় লোক থাকে। রাজু হাত নামো, স্থানীয় লোকই না। বেগম খালেদা জিয়া তারেক রহমানের পক্ষ থেকে সালাম পৌঁছে দিলাম এবং আমি দোয়া চাচ্ছি আপনাদের কাছে। একটা লিখলেন, সবাই ধানের শীষকে ভোট দিবেন, এই ক্যান্ডিডেট আসুক না কেন ধানের শীষকে ভোট দিবেন।